26 সেশনে আমি আসসালামু আলাইকুম সবাইকে। 5 মাসের এফসিপিএস মিড টার্ম প্রস্তুতির প্রোগ্রামে আপনারা যে যেখান থেকে আছেন দেখছেন আমাকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ডক্টর হাবিবা আক্তার স্মৃতি। আমি গত জানুয়ারি সেশনে 2026-এ মিড টার্ম পাশ করেছি অবসাইন গাইনিতে। তো আমাদের মিড টার্ম প্রস্তুতিটা আসলে কেমন? প্রস্তুতিটা ছোট্ট করে যদি আমি পরীক্ষাটার কথা বলি, পরীক্ষাটা কিন্তু ইউজুয়ালি আমাদের জুন এবং ডিসেম্বর মাসে হয়। একদম মিডলে মানে 15 তারিখের দিকে পরীক্ষাটা হবে। আপনি 15 তারিখের দিকেই পরীক্ষাটা দিতে যেতে হবে। তো পরীক্ষাটা ইউজুয়ালি দেখা যায় যে ২ দিনে পরীক্ষাটা হয় রিটেন। এরপরে আপনাকে হচ্ছে গিয়ে অসপি দিতে হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি আপনি রিটেনে কোনোভাবে খারাপ করেন তাহলে কিন্তু আপনি অসপি দিতেই পারবেন না। তো মিড টার্ম প্রস্তুতিটার ক্ষেত্রে আমাদের একটু গাফিলতি হয়ে যায়। কেন গাফিলতি হয়? ব্যাপারটা হচ্ছে দেখা যায় যে আমরা ট্রেনিং করছি। তো ট্রেনিং করছি, ট্রেনিং এর ২ বছরের মধ্যে আমাদের কোনো পড়াশোনার মধ্যেই একদম রিলেটেড থাকি না। আমরা দেখা যায় পড়াশোনা থেকে একদম বের হয়ে আসি। তো পড়াশোনার বাইরে যখন আমরা থাকি, তখন কিন্তু দেখা যায় যে আমাদের এই মিড টার্ম প্রস্তুতিটা খুবই কঠিন হয়ে যায়। তো যাতে আমাদের মিড টার্ম প্রস্তুতি কঠিন না হয়ে যায়, সেজন্যই কিন্তু জেনেসিস আপনাদের জন্য নিয়ে এসেছে আজকের এই সেশন। আজকে এই স্পেশাল সেশন থেকে আমরা জানবো এই ৫ মাসের প্রস্তুতিতে কিভাবে সম্ভব। আচ্ছা, একটু খেয়াল করেন আমাদের কিন্তু মোটামুটি পড়াশোনা শুরু হয় বা যেকোনো একটা সেশন শুরু হয় জুলাই থেকে, তাই না? জুন জুলাই থেকে। তো জুলাই মাসটা চলে গিয়েছে, এখন আগস্ট মাস শুরু হয়েছে। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে ৫ মাস আছে বা ৪.৫ মাস আছে, এখন কি আমি প্রস্তুতি শুরু করলে আমি কি শেষ করতে পারবো? আবার আরেক দল আছে যারা ভাবছে যে এখনো যদি প্রস্তুতি নাও শুরু করি লাস্টের মাস পরেই কিন্তু আমি পারবো। তো বিষয়টা কোন দিকে যাবে আসলে? আসল ঘটনা হচ্ছে আপনি যদি এখন থেকে অল্প, অল্প করে হলেও পড়েন, তাহলে কিন্তু লাস্টের মাস যদি আপনি বেশি করেও পড়েন, তাহলে আপনার পাস করা পসিবল। কিন্তু এখন থেকে একদম পড়াশোনা ছাড়া হঠাৎ করে ১ মাসে আপনি প্রস্তুতি নিতে চাইলেন বা ২ মাসে প্রস্তুতি নিতে চাইলেন, তাহলে কিন্তু পাস করা ইম্পসিবল। আবার অনেকের মধ্যেই একটা ধারণা আছে মিড টার্ম পরীক্ষায় বসলেই পাস, পড়াশোনার দরকার নেই। তো এই ধারণা থেকেও আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যখন ট্রেনিং করি, ট্রেনিং এর সময় আমরা অনেক খারাপ, অনেক ভালো, অনেক পচা, পচা কেস দেখে অভ্যস্ত হই। এই কেসগুলো যদি আমরা ভালোভাবে এনালাইসিস করতে পারি, তাহলে আমাদের পড়াশোনার সাথে যদি কোরিলেট করতে পারি, তাহলেও কিন্তু আমাদের মিড টার্ম প্রস্তুতিটা একটু সহজ হয়ে যায়। কিন্তু আমাদের দেখা যায় যে আমরা একদম ২ বছর পড়াশোনা থেকে একদম বাইরে থাকি। একদম বাইরে থেকে পরবর্তীতে দেখা যায় পড়াশোনা শুরু করতে যাই। এটা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ একটা বিষয়। এজন্য আমরা যদি এখন থেকেই ৫ মাস বাকি এখন থেকে অল্প, অল্প করে প্রিপারেশন নেই, তাহলে দেখা যাবে আমাদের প্রস্তুতিটা সুন্দর হয়। তো মিড টার্ম প্রস্তুতিটা আমি বলি, মিড টার্ম পরীক্ষাটার কথা বলি যেটা বলছিলাম ১৫ এবং ১৬ তারিখে আমাদের হচ্ছে রিটেন পরীক্ষাটা হয়। তো ১৫ তারিখে আমাদের হচ্ছে আ এ এসবিএ হয়। এসবিএ বলতে হচ্ছে ৫০ টা কোয়েশ্চেন থাকে। ৫০ টা কোয়েশ্চেনে ১০০ মার্কস থাকে। আপনার এর মধ্যে 60% এ পাস। তো আমরা মোটামুটি চেষ্টা করি যে আমাদের 70-80% মার্কস ওঠানোর জন্য। কারণ আপনার এসবিএ যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার রিটেন এ ওভারঅল পাস মার্কস চলে আসে। ঠিক তার পরের দিন আসে এসিকিউ। এসিকিউতে প্রায় আমরা ২০ টা কোয়েশ্চেনের সম্মুখীন হই। তো ২০ টা শুনে কিন্তু অনেকে ঘাবড়ান নাই বা অনেকে হচ্ছে গিয়ে আ নরমাল যে আচ্ছা ২০ টা কোয়েশ্চেন তাতে কি হয়েছে? তো আমি কিন্তু চোখ থেকে ঘুরপাইছি। কেন? কারণ ২০ টা কোয়েশ্চেনের মধ্যে অনেকগুলা সাবটাইপ থাকবে। প্রতিটা কোয়েশ্চেনের মধ্যে দেখা যায় ৩ টা পার্ট, প্রতিটা কোয়েশ্চেনে ২ টা পার্ট। এরকম করে ৩ টা ৪ টা পার্ট করে ২০ টা কোয়েশ্চেনে দেখা যায় প্রায় ১০০ টা কোয়েশ্চেন হয়ে যায়। তো সেজন্য আমাদের মিড টার্ম প্রস্তুতির জন্য আপনাকে কিন্তু রিটেন সামান্য হলেও প্র্যাকটিস করতে হবে। সেই ফাইনাল টফের সময় আমরা রিটেন পরীক্ষা দিয়েছি। এরপরে আর রিটেনের ধারে কাছেও যাইনি। আমরা পোস্ট গ্র্যাজুয়েশন এন্ট্রান্স এক্সাম যেটাই দেই না কেন, এফসিপিএস দেই বা রেসিডেন্সি দেই বা ডিপ্লোমা দেই যাই দেই না কেন সবগুলোই কিন্তু এমসিকিউ বা এসবিএ বেসড। তো আমাদের রিটেনের জন্য আমাদের কিন্তু একটু প্রস্তুতি নিতে হবে। তো এসবিএ যেমন প্রস্তুতি নিতে হবে, এসবিএ প্রস্তুতির জন্য আপনারা সবাই এসবিএ গোল্ড জেনেসিস এসবিএ গোল্ড বই বের করেছে। এই এসবিএ গোল্ড বইটা সলভ করবেন। ইনশাআল্লাহ আপনার এসবিএ ভীতিটা দূর হয়ে যাবে।
আচ্ছা, এখন চলে আসেন আমাদের এসিকিউর ব্যাপারটা। এসিকিউর ব্যাপারটা নরমালি আমরা হচ্ছে দত্ত বইটা ফলো করি। দত্ত বইয়ের ইনফরমেশন গুলোই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে দত্ত বইয়ের যে A to Z সব পড়ে আমার মিডটার্ম পরীক্ষা দিতে হবে এরকম কিন্তু না। তো দত্ত বই ঠিক কোন জায়গাটায় মিডটার্ম পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট সেটা কিন্তু আমাদের জানতে হবে। সেটা জানার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ক্লাস করতে হবে বেশি করে। ক্লাস না করলে আমরা কিন্তু বুঝতে পারবো না কোন জায়গা থেকে আমাদের এসিকিউ আসে, কোন জায়গা থেকে এসবি আসে। গদ বাঁধা আপনি ফার্স্ট ও লাস্ট সব পড়ে গেলেন, আলটিমেটলি কিন্তু কোনো লাভ হবে না। আচ্ছা, এখন চলে আসেন এই 2 দিন আপনি রিটেন দিবেন। রিটেন দেওয়ার পরে টোটাল হচ্ছে 200 মার্কস। 200 মার্কসের মধ্যে আপনি 120 পেতে হবে। 120 পেলে আপনি পাস করবেন ইনশাল্লাহ। 5 থেকে 6 দিন পরে আপনার হঠাৎ করে একদিন রেজাল্ট দিয়ে দিবে যে আপনি পাশ করেছেন কি ফেল করেছেন। তো পাস যদি করে থাকেন তাহলে আপনাকে অস্পিতে পরীক্ষায় বসতে হবে। এই জন্য এই যে অস্পি কথাটা বলছি, অস্পি অ্যান্ড অস্কি। অস্পিটা কি, ওই যে ফাইনাল প্রফে আমরা দিয়েছি ঘুরে ঘুরে টেবিল ঘুরে ঘুরে যেরকম পরীক্ষা দিয়েছে সেরকম। প্লাস হচ্ছে অস্কি হচ্ছে ম্যাডামদের সাথে একটা ছোট শর্ট ভাইবার মতো। সেখানে একটা টপিক ফিক্স করা থাকে, ওই টপিকের বাইরে ইউজুয়ালি কোনো করা হয় না। সাপোজ ধরেন পিসিওএস এর টপিক বা যে কোনো একটা টপিক থেকে আপনাকে কোশ্চেন করলো, এই টপিক গুলা থেকে আপনাকে কোশ্চেনে উত্তর দিতে হবে। তো মেইনলি হিস্ট্রিতে। তো এই হচ্ছে আমাদের মিড টার্ম পরীক্ষার আহ, আহ, ইয়া, পরীক্ষার যে নিয়মটা সেটা। তো অনেকেই দেখা যায় যে মিড টার্ম রিটেন যদি পরীক্ষা ভালো হয় ইউজুয়ালি পড়া শুরু করে দেয় অস্পির জন্য। তো আবার অনেকে একটা ভুল করে যে হচ্ছে রিটেনের পরীক্ষা হয়ে গেল, রেজাল্টের অপেক্ষায় থাকে। তো রেজাল্টের পরে মাত্র 1 থেকে 2 দিন বাকি। তো তখন কিন্তু আসলে প্রস্তুতি নিয়েও অস্পিতে ওইভাবে পাশ করা পসিবল হয় না। তো এই হচ্ছে আমাদের মিড টার্ম পরীক্ষাটা কিভাবে হয়। তো আপনারা যারা ডিসেম্বর 26-এ মিড টার্ম পরীক্ষা দিবেন চিন্তা করে এখনো প্রস্তুতি শুরু করেননি, তারা কিভাবে আসলে প্রস্তুতি নেবেন সেই নিয়ে আমাদের জেনেসিস গাইনির মিড টার্মে সিনিয়র মেন্টর আছেন ডক্টর সাবিহা আফরিন আপু। আপু আপনাদেরকে বলবেন এই 5 মাসে আসলে এখন প্রস্তুতিটা কিভাবে আসলে শুরু করলে আমাদের প্রস্তুতিটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। ডক্টর সাবিহা আফরিন আপু, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্মৃতি, তোমাকে শুনতে পাচ্ছি। এখন আমি আমন্ত্রণ জানাবো ডক্টর সাবিহা আফরিন আপুকে। আপু 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 আপনাদেরকে অনেক সুন্দরভাবে বলবেন যে আসলে 5 মাস প্রস্তুতিতে কিভাবে প্রস্তুতি নিলে আমরা আসলে ডিসেম্বরে পাশ করতে পারবো ইনশাল্লাহ। আর প্রস্তুতিটা কখন আসলে শুরু করা উচিত বা এই মুহূর্তে আসলে আমাদের কি করা উচিত। আপু, আপনি কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। সবাইকে আজকের লাইভ সেশনে আরো একবার স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সাবিহা আরফিন, এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর হাবিবা স্মৃতি আপুকে আমাকে এত সুন্দর করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো আপনাদের আজকের যে সেশনটা, যে আপনি 5 মাস সময়, মূলত আপনারা যারা হচ্ছে ডিসেম্বর সেশনে ডিসেম্বর 2026-এ পরীক্ষা দেবেন, আপনাদের জন্য হাতে সময় আছে 5 মাস। সো এই টাইমটার মধ্যে আপনি আসলে যদি পরীক্ষা দিতে চান, পরীক্ষায় বসতে চান, এখনো হয়তো প্রিপারেশন শুরু করেননি, অথবা হচ্ছে গিয়ে ভাবতেছেন যে এত প্রেশারের মধ্যে এতদিন ছিলেন, বাদ বাকি দিনে আপনি আদৌ পড়াশোনা করে কি কভার করতে পারবেন কিনা, যে বিষয়টা আসলে স্মৃতি অনেকক্ষণ ধরে আলোচনা করলো, যে এই 5 মাসে আমরা তো জানি যে মিড টার্মটা আসলেই কিন্তু হচ্ছে আমাদের যে দুইটা মেইন বই আছে, অবস তত্ত্ব, গাইনি তত্ত্ব, এই দুইটা বইতে যত টপিক আছে পুরোটাই কিন্তু আমার মিড টার্মের সিলেবাস। তাহলে আসলে এই এতগুলা পড়া, প্রত্যেকটা পড়ায় আগে তো হয়তো বা যখন আমরা পার্ট 1 পর্যন্ত পরীক্ষা দিয়েছিলাম, এফসিপিএস এ যখন ঢুকলাম, তখন কিন্তু আমরা দেখা গেছে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ছোট ছোট করে অংশ, রাইট, যে হচ্ছে গিয়ে যতটুকু আমার লাগছে, হ্যাঁ, একদম সিলেক্টিভ কিছু পড়া আমরা পড়ে আসছি। আর এখন মিড টার্মে আপনাকে ওই পার্টিকুলার যেই ডিজিজ বা যে কন্ডিশনটা আপনি পড়েছেন ওইটার হচ্ছে গিয়ে আপনার ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, এবং পুরাতন আপনার এসবিএ তো আছেই। যেহেতু অলরেডি আমাদের সাথে স্মৃতি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ফেলছে যে কি কি বিষয়ে বা কি কি সেকশনে আপনি পরীক্ষা দিবেন, এই বিষয়টাতে আমি আর মানে আরেকবার হচ্ছে গিয়ে এটা খামাখা আর আপনাদের সময় নষ্ট করবো না। সো এই যে আপনাকে এসবিএ পরীক্ষা দিতে হচ্ছে, প্লাস আপনাকে প্রত্যেকটা ডিজিজ বা কন্ডিশন সম্পর্কে ডিটেইলসে জানতে হচ্ছে, ওইটার ম্যানেজমেন্টটা কমপ্লিটলি জানতে হচ্ছে, কিভাবে ইনভেস্টিগেশন করবেন এটা আপনাকে রিটেনের জন্য যেমন লিখতে পারতে হচ্ছে, আবার কিন্তু হচ্ছে গিয়ে একদম মোস্ট কনফার্মেটরি ইনভেস্টিগেশন কোনটা, এই সেম জিনিসটা আবার আমার এসবিএ তেও আসতেছে। তাহলে দেখেন, আবার এই একই জিনিসগুলা, এই যে আপনি একটা জিনিস পড়লেন, ধরেন ফাইব্রয়েড থেকে এই পড়াগুলো আপনি
পড়লেন এসে কিউ আকারে, এসবিএ আকারে। আবার হচ্ছে ফাইব্রয়েডের যে ছবিগুলো, বিভিন্ন টাইপের ফাইব্রয়েডের ছবি, কাট সেকশনে আমার যদি হচ্ছে গিয়ে ফাইব্রয়েডের কোনো চেঞ্জেস হয় তাহলে হচ্ছে কাট সেকশনে সেটাকে দেখতে কেমন দেখা যায়, এই ছবিগুলো দিয়ে কিন্তু আমার অস্কি পরীক্ষা হয়। আবার ওই অস্কি পরীক্ষাতে আমাদের অনেক প্রসিডিউরস থাকে, রাইট? যেখানে হচ্ছে গিয়ে আপনাকে কোনো একটা পারভেজেনাল এক্সামিনেশন করে দেখাতে হচ্ছে। এখানে লেখা থাকে যে পারফর্ম আ গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন। তখন আপনাকে পুরো একটা গাইনি প্রসিডিউর, যে কোনো একটা গাইনি রুগী আসলে কেমনে আপনি এক্সামাইন করবেন সেটা আপনাকে করে দেখাতে হচ্ছে হাতে। আচ্ছা, এছাড়া আমাদের কাউন্সেলিং স্টেশনও কিন্তু থাকে, যেখানে আমরা রুগীকে এই যে আপনি যে ওয়ার্ডে কাজ করতেছেন, ট্রেনিং করতেছেন, ট্রেনিং করার সময় যে রুগীদেরকে কাউন্সেল করেন, ওই রকম সিমিলার প্যাটার্নে কিন্তু আপনাকে পরীক্ষায় কাউন্সেলিংও করতে হবে। তাহলে একটা টপিক থেকে আপনাকে বিভিন্ন ভাগ করে, আপনি পার্ট ওয়ানের সময় শুধু এসবি এর জন্য পড়ছেন, এসবি এমসিকিউর জন্য যে আপনি গোলা ভরাট করবেন, এখন গোলা ভরাট, লিখা, দৌড়ায় দৌড়ায় অস্কি পরীক্ষা দেওয়া, সবকিছু কিন্তু ইনক্লুডেড হবে। তাহলে দেখেন, তাইলে দেখেন, এই যে আপনার এতগুলা পড়া, সময় হাতে কতটুকু? 5 মাস। তাহলে এই যে এত কিছু আমাকে প্রসিডিউর গুলা সিস্টেম্যাটিক ওয়েতে, হ্যাঁ, এডুকেশনাল পারপাজে আমাকে কিভাবে করে দেখাতে হবে, প্রসিডিউরটা করার সময় মুখে মুখে বলতে হবে যে আমি এই কাজটা এখন করতেছি, আমি এখন স্টিচ দিচ্ছি, এপেক্স ধরে আমি প্রথমে হচ্ছে গিয়ে সার্ভাইকাল টিয়ারে রিপেয়ার করা শুরু করতেছি, তারপরে আমি কন্টিনিউয়াস স্টিচ দিতে দিতে হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত হচ্ছে আসতেছি, এই জিনিসগুলা বলতে হবে, প্লাস হাতে দেখাইতে হবে। তাহলে প্রত্যেকটা জিনিসের আমার প্র্যাকটিস থাকতে হবে, প্লাস হাতে লেখার একটা কিন্তু প্র্যাকটিসের গুরুত্ব, যে হচ্ছে গিয়ে আমরা সেই লাস্ট কবে রিটেন দিছি, রিটেন পরীক্ষা ফাইনাল প্রফে, অলরেডি স্মৃতি এগুলো আলোচনা করছে যে ফাইনাল প্রফে সেই আমরা লাস্ট পরীক্ষা দিছি, এরপরে তো আসলে রিটেন লেখার কোনো প্র্যাকটিস আমাদের নাই। সময়ের মধ্যে একটা খাতা কিভাবে হচ্ছে গিয়ে এসে কিউ আমাকে লিখতে হবে, সময়ের মধ্যে শেষ করতে হবে, এই প্র্যাকটিস না থাকলে কিন্তু আপনি যখন পরীক্ষা দিতে যাবেন বিসিপিএস এ, তখন কিন্তু আর টাইম ম্যানেজ করতে পারবেন না, কারণ আপনি জানেনই না যে হচ্ছে গিয়ে একটা প্রশ্ন ঠিক কতখানি সময়ের মধ্যে লিখে শেষ করলে আমি পুরা কোয়েশ্চেন পেপার কমপ্লিট করতে পারবো। তো এগুলো খুব প্র্যাকটিস করতে হবে। এগুলা কিন্তু আপনি যখনই এই যে পরীক্ষা দিবেন বা হচ্ছে গিয়ে আপনি যখনই এটা প্র্যাকটিস করতে যাবেন, তখন দেখবেন যে আসলে আমার মনে হয় যে আমি এটা লিখে শেষ করে ফেলতে পারবো, এই কোয়েশ্চেন দেখে আমি তো অনেক কিছু পারি, একদম লিখছি তো লিখছি, একদম 10 মিনিট ধরে একটা প্রশ্ন লিখছি, তাহলে কিন্তু আপনার পরীক্ষার খাতাই আপনি কমপ্লিট করে আসতে পারবেন না। আর রিটেন যদি আপনি পাস না করেন, তাহলে তো অস্কি পরীক্ষাই আপনি দিতে পারছেন না। তাহলে এই প্রত্যেকটা প্রিপারেশনের জন্য 5 মাসে আপনি কিভাবে এই 5 মাসে প্রিপারেশনটা নেবেন, আপনাদের এই প্রিপারেশনের ক্ষেত্রে আমরা যেটা আপনাদেরকে সাজেস্ট করি, আপনারা যদি আমাদের ব্যাচে থাকেন বা যদি আসেন, সেই ক্ষেত্রে তো আপনি সিস্টেমিক অ্যাপ্রোচে এসে করবেন। আদার দেন দ্যাট, আপনি আপনি ধরেন নিজেই প্রিপারেশন নিচ্ছেন, সেই ক্ষেত্রে কি করবেন, প্রথমে যখন আপনি যে কোনো একটা টপিক পড়বেন, গাইনি টপিক অথবা অবজেক্ট টপিক, প্রথমেই আপনি চ্যাপ্টারটাকে একটু ভাগ মতন করে নেবেন, যে এখান থেকে আমার এসএকিউ এর জন্য এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, এসবি এর জন্য এইটা, আর অস্কির জন্য এই অমুক 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 ছবিগুলো, এই পুরোটা চ্যাপ্টারে আমার 15টা ছবি আছে, 15টার থেকে আমার 10টা ছবি হচ্ছে কি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তাহলে এভাবে কিন্তু আপনাকে প্রথমেই চ্যাপ্টারটাকে ভাগ করে নিতে হবে, যে চ্যাপ্টার আপনি পড়তেছেন, এবং চ্যাপ্টার কিন্তু পুরা বই আমার সিলেবাস টপ টু বটম, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি এভাবে 3টা সেকশন করে ভাগ করে নিলাম। এরপরে যেগুলা এসবি এর জন্য সেগুলাকে আপনি দাগায় ফেলবেন, যে লাইনগুলো ইম্পর্টেন্ট লাল নীল কালি দিয়ে আপনি হাইলাইটার দিয়ে হাইলাইট করতে থাকবেন, দাগায় রেখে দিবেন। তাহলে এটা আপনার এসবি এর জন্য ভাগ হয়ে গেল। এসএ কি এর জন্য কি করবেন, ওটা কিন্তু নোটের মতন করে নিতে হবে, যে আপনি যে কোনো একটা ডিজিজের ক্লিনিক্যাল ফিচার, আমার যদি একটা বারবার ফাইব্রয়েড আসতেছে, ফাইব্রয়েডের ক্লিনিক্যাল ফিচার্স, আমার কাছে রুগী কি সিমটমস নিয়ে আসবে, আমি এক্সামাইন করে তার হচ্ছে কি কি সাইন্স পাবো, যেটা আমরা ক্লিনিক্যাল ফাইন্ডিংস বলি, তারপরে একে আমি এভালুয়েশনের জন্য কি কি ইনভেস্টিগেশন করব, বেডসাইড কি কি টেস্ট করা যাইতে পারে। ফাইব্রয়েডের কোনো বেডসাইড টেস্ট নাই, এটা জাস্ট একটা যে কোনো ডিজিজের ক্ষেত্রে বললাম। আচ্ছা, বেডসাইড কিছু করা যেতে পারে কিনা, মোস্ট কনফার্মেটরি টেস্ট আমার কোনটা হবে, ডায়াগনস্টিক কোনটা হবে, গোল্ড স্ট্যান্ডার্ড কোনটাকে বলা হয়, এটা আমি খুব ভালো করে দেখে রাখবো। তাহলে এসে কিউ এসবিও দুটোই কিন্তু একসাথে পড়া হয়ে গেল। তারপরে আসেন যে আমি ট্রিটমেন্ট কিভাবে দিব, কোন টাইপের ফাইব্রয়েড, একটা সাবমিউকাস ফাইব্রয়েড হলে কিভাবে এটা ট্রিটমেন্ট হবে, একটা ইন্ট্রামুরাল ফাইব্রয়েড হলে কি হবে, মাল্টিপল ফাইব্রয়েড থাকলে কি হবে, ফার্টিলিটির সাথে অ্যাসোসিয়েশন কি আছে নাকি নাই, ফার্টিলিটি ডিজায়ার্ড নাকি না, এই জিনিসগুলো সব কিছু আমার ইন্টু কনসিডারেশন রেখে ট্রিটমেন্টটা কিন্তু পারতে হবে। কারণ আমাদের কোয়েশ্চেন গুলা কিন্তু এভাবে হুট করে আপনাকে বলবে না যে হাউ আ সাবমিউকাস ফাইব্রয়েড অথবা হাউ আ ফাইব্রয়েড ইজ ম্যানেজড। আপনাকে রাদার একটা সিনারিও দেয়া থাকবে এসএকিউতে, যেখানে ওই সিনারিওর বেসিসে, যে সিনারিওতে আপনার যে টাইপের ফাইব্রয়েড বলা থাকবে, এক্সপ্লেন করা থাকবে, ওই সিনারিও বেসিসে ওই পার্টিকুলার দিকেই কিন্তু আপনার ট্রিট করতে হবে পরীক্ষা। তাহলে ওইভাবে সিনারিও বেসিসে আপনাকে শিখতে হবে। আচ্ছা, আসেন তাহলে আমি হচ্ছে এই ভাগ করে করে অস্কির জন্য আমি হচ্ছে গিয়ে একদম যদি কোনো প্রসিডিউর অ্যাসোসিয়েটেড থাকে, প্রসিডিউরটা আমাকে জানতে হবে। এই ক্ষেত্রে আমাদের কিন্তু বেশ কয়েকটা বই আছে, এটাও কিন্তু আমরা আপনাদেরকে বলে দিই যে কি কি বই, আমি বইটা নিয়ে একটু পরে কথা বলবো।
সো আপনি এই অস্কির জন্য ওই প্রসিডিউর থাকলে প্রসিডিউর পড়বেন, কোনো হচ্ছে গিয়ে কাউন্সেলিং, যে হচ্ছে গিয়ে ফাইব্রয়েডের আমাদের কাউন্সেলিং কি থাকতে পারে, মায়োমেক্টমিক থেকে আমাদের কাউন্সেলিং থাকতে পারে। তো আমরা মায়োমেক্টমের কাউন্সেলিংটাও কিন্তু একই সাথে পড়ে ফেলবো এই চ্যাপ্টারটা যখন আমি পড়বো। তারপরে আসেন যে হচ্ছে গিয়ে আমার অস্কির স্ট্যাটিক কোনো প্রশ্ন, ওইরকম সিনারিও যেরকম আপনার এসিকিউতে আসছে এরকম শর্ট একটা সিনারিও কিন্তু অস্কিতেও আসতে পারে, তখন ওই সিনারিও বেসিসেও কিন্তু আপনাকে লিখতে পারতে হবে। সো এইভাবে ভাগ ভাগ করে করে আপনাকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কভার করতে হবে। তো এখন দেখেন যে এই 5 মাস সময়ের মধ্যে এটা সম্ভব কিনা। আজকের সেশন হচ্ছে গিয়ে যেটা নিয়ে আমরা কথা বলছি, যে এই যে এত পড়া, প্রত্যেকটা চ্যাপ্টারকে 3 ভাগে করে আমার 3 ভাগ মানে 3টা সেকশন ওয়াইজ আমাকে পড়া, এবং এই পড়াটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে ডিসেম্বরে এই পড়াটা আমাকে ডেলিভার করতে হবে। প্রবাবল ডেট আমাদের থাকে ডিসেম্বরের 15-16 তারিখে, পেপার 1 থাকে 15 তারিখে, আর 16 তারিখে হচ্ছে পেপার 2 মানে এসএকিউ রিটার্ন পরীক্ষাটা থাকে। তাহলে এই 5 মাসের মধ্যে আপনি যদি একটা, আপনার জন্য সুবিধা হবে যদি আপনি একটা সিস্টেম্যাটিক ওয়েতে আসেন, যে হচ্ছে গিয়ে আমি এই যে পুরো 5 মাস, হ্যাঁ আমি যখন নিজে একটু কোনো কিছু পড়ার চেষ্টা করি, আমি এরকম একটা মানে স্কেডিউল বা একটা রুটিনের মতন করে ফেলি, যে আমার কাছে সময় আছে 5 মাস, আমার টোটাল চ্যাপ্টার্স কয়টা, আমার বই হচ্ছে 2টা, টোটাল আমার অবজে কয়টা চ্যাপ্টার, গাইনিতে কয়টা চ্যাপ্টার। তাহলে আমার এই পুরো 5 মাস সময় আমার যদি হচ্ছে টোটাল মিলায় 50টা চ্যাপ্টার হয়, আপনাদের কিন্তু আরো বেশি চ্যাপ্টার্স, একটাতে মনে হয় 40টা, আর একটাতে হচ্ছে গিয়ে 35টা, 42 আর 35টা, অনেকগুলো চ্যাপ্টার, যাই হোক 70-এর উপরে আমাদের হচ্ছে গিয়ে অ্যারাউন্ড চ্যাপ্টার। তো ধরেন আপনি হচ্ছে গিয়ে এই 5 মাসের মধ্যে ভাগ করে ফেললেন, যে হচ্ছে গিয়ে প্রত্যেক মাসে আমি যদি হচ্ছে গিয়ে 50টা যদি আমার টোটাল চ্যাপ্টার আমি অ্যাজিউম করি, তাহলে 5 মাসের মধ্যে আমাকে প্রত্যেক মাসে 10টা করে চ্যাপ্টার কিন্তু পড়তে হবে, এবং নিজেকে ওই তারপরে প্রত্যেক মাসের মধ্যে আমার 30 দিনে যদি হচ্ছে 10টা চ্যাপ্টার পড়তে হয়, 3 দিনে একটা চ্যাপ্টার, এইভাবে করে করে নিজেকে ভাগ করে নিতে হবে। যেটা কিনা একটু আমাদের মানে এই যখন আপনি ট্রেনিং করছেন, প্লাস আপনার ফ্যামিলিকে আপনার সময় দিতে হচ্ছে, প্লাস আপনার নিজের জন্য এই যে পড়াশোনার সময়টা বের করে এই পড়াটা দেখা যায় যে একটু চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে কারো কারো জন্য। সেই ক্ষেত্রে আপনাদের এই একদম রিসেন্টলি কিন্তু আপনাদের জেনেসিস মিড টার্ম টিম থেকে একটা রেগুলার 2 ব্যাচ নেমেছে, যেটা কিনা আপনাদের এই মাত্র 5 মাসেই আপনাদের পুরো প্রিপারেশন কমপ্লিট করে দেবে। আপনাদের এখানে টোটাল অ্যারাউন্ড আপনাদের ক্লাসেস থাকবে 19টা ক্লাস, যেখানে সপ্তাহে আপনাদের প্রথম দিকে যেহেতু অলরেডি আমাদের 5 মাস সময়, আমাদের টার্গেট থাকবে আপনাদের কমপ্লিট সিলেবাসটা যেন আপনি অ্যাটলিস্ট 5 বার রিভিশন দিয়ে আপনি যেন পরীক্ষার হলে যাইতে পারেন। তাহলে 5 বার যদি আপনি রিভিশন দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সিলেবাসটাকে আমরা 19টা ক্লাসের মধ্যে ভাগ করে দিচ্ছি, লেকচার ক্লাস, এবং ওই প্রত্যেকটা ক্লাসেই আপনার লেকচার ক্লাস থাকা দেখা যায় যে অ্যারাউন্ড 2 থেকে 2.5 ঘন্টা আপনি একটা ক্লাস করবেন। ক্লাস করার পরে আপনার ওই পার্টিকুলার টপিকের উপরে এক্সাম থাকবে, যেখানে আপনার এসবিএ, এসএকিউ, অস্কি তিনোটার উপরেই কিন্তু আমরা আপনাদের পরীক্ষা নেই, সো দ্যাট আপনার ওই এক চ্যাপ্টার যখন আপনি পড়তেছেন পড়ার সাথে যেন আপনার 3টা সেকশনের প্রিপারেশন একই সাথে হয়ে যায়। তাহলে আপনার এক্সামটা যখন আপনি দিয়ে ফেললেন, একবার আপনার চ্যাপ্টারটা পড়া হয়ে গেল, এভাবে আপনি 19টা ক্লাস করলেন, 19টা পরীক্ষা আপনি দিলেন। প্রত্যেকটা ক্লাসের পরে যথারীতি আপনাদের জেনেসিসের সলভ ক্লাস থাকে, যেখানে আপনাকে এই এক্সামটাও সলভ করে দেওয়া হয়, এবং আপনারা এই সলভ শিটটাও কিন্তু কুরিয়ারের মাধ্যমে অথবা আপনারা যারা ঢাকায় থাকেন আপনারা আমাদের সেন্টারে এসেও কিন্তু সলভ শিট গুলো নিয়ে যাবেন, হার্ড কপি, যে হচ্ছে কি আপনার যে কোয়েশ্চেন গুলো ছিল ওগুলার প্রবাবল অ্যান্সার কি সলভ শিটের সাথে, এগুলোর সাথে আপনারা আশা করি যারা অলরেডি জেনেসিসের সাথে ছিলেন আপনারা পরিচিত। সো আপনি এই পরীক্ষা দেওয়ার পরে এই যে আপনি 19টা ক্লাসেস করছেন, পরীক্ষা দিচ্ছেন, এগুলার মাঝেও কিন্তু আপনার 6টা করে যখন ক্লাস কমপ্লিট হয়ে যাবে, আপনার একটা করে রিভিউ এক্সাম থাকবে। টোটাল আপনি রিভিউ পরীক্ষা দেবেন 3টা, তাহলে 3টা পরীক্ষা দিলে আপনার কিন্তু অলরেডি 2 নাম্বার সিলেবাস কমপ্লিট হয়ে গেল। এরপরে আপনাদের কিন্তু এই ব্যাচের মধ্যেই মডেল টেস্ট থাকে, মক টেস্ট থাকে, যেখানে টোটাল 4টা মডেল টেস্টে আপনি পরীক্ষা দিবেন। অবজেক্ট 2টা, গাইনিক 2টা, হয়ে গেল 3বার। আর হচ্ছে 2টা মক পরীক্ষা দিবেন। 2টা মক পরীক্ষা হচ্ছে বিসিপিএস একদম যেভাবে কোয়েশ্চেন করে ঠিক ওই স্ট্যান্ডার্ড ফলো করে, কমন টপিকস গুলা যেন আপনাদের পরীক্ষার হলে যেও যেন আপনার প্রশ্নগুলো চিনা চিনা লাগে এমন ভাবে কোয়েশ্চেনটা সেট করা হয়। সো আপনি যখন ওই 2টা পরীক্ষা দিবেন আর 2বার, আপনার কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখেন আপনার টোটাল 5বার আপনি যেন পড়েন মাস্ট, এইটা কিন্তু হচ্ছে কি আপনাদেরকে স্ট্রাকচার করে দেওয়া হলো। পুরো সিলেবাস 5বার আপনার পড়া কমপ্লিট। এরপরে আপনাদের কিন্তু একটা স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স ক্লাস থাকে, এবং ওই ক্লাসটাতে দেখা যায় যে আপনাদেরকে বা একদম শেষের দিকে আপনাদেরকে কিন্তু একদম আপনাদের কিছু সেশন থাকে, যেখানে আপনাদের 1.5 মাসে কিভাবে আপনি সিলেবাস কমপ্লিট করবেন, বা হচ্ছে গিয়ে 1.5 মাসে কোন টপিকগুলা আপনি খুব ভালো মতন পড়বেন, একটা
ভালো রেজাল্টের জন্য এই জিনিসগুলোও কিন্তু, এই সেশনগুলো আপনাদের এই ব্যাচের অন্তর্গত থাকবে, সো দ্যাট আপনি লাস্ট মোমেন্টে কি পড়বেন, যারা হচ্ছে একটু পার্সোনালাইজ করে সিলেবাসটা একটু নিজের মতন করে পড়েন, তাদের জন্য এগুলো খুবই এফেক্টিভ হয়। অথবা যাদের পড়াটা দেখা যায় যে নানান কারণে, আপনাকে আমি সপ্তাহে 2টা করে ক্লাস দিচ্ছি, পরবর্তীতে সপ্তাহে আপনাদের ক্লাস একটাই নেমে আসবে, শেষের দিকে ক্লাসগুলো আমরা আরেকটু কমায় নিয়ে আসবো, সো দ্যাট আপনি নিজের মতন করে পড়ার, আপনার যদি কোনো পড়া ছুটে যেয়ে থাকে সেগুলো যেন কভার করার জন্য আপনি সময় পান। তাহলে দেখেন, এই যে আপনার শেষের দিকে তারপরেও দেখা যায় যে হচ্ছে গিয়ে আপনার একটা দুইটা ক্লাস যদি ইনকেস মিসিংও হয়ে যায়, বা কোনো আপনার যদি পড়া কোনোটা ইনকমপ্লিটও থাকে, আপনাদের শেষের দিকে যেই সাজেশন গুলা বা টিপস এন্ড ট্রিক্স দেওয়া হয়, এগুলা কিন্তু আপনাদের জন্য খুবই এফেক্টিভ থাকে। আপনাদের আগে যারা পরীক্ষা দিয়েছেন তাদের সাথে, জেনেসিসের সাথে যারা ছিলেন তাদের সাথে কথা বললেই আপনারা জানবেন। আজকে অলরেডি ইতিমধ্যে আমাদের সাথে একজন আপা আছেন যে কিনা আপনাদের সাথে কথা বলবেন যে 5 মাসে হচ্ছে গিয়ে উনি কিভাবে পড়াশোনা করে কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন আমাদের সাথে। তো ওখানে আশা করি যে হচ্ছে গিয়ে আপা আপনাদেরকে তো সবই জানাই দিবে, কিভাবে কি আপা কি করেছিলেন, কি পেয়েছিলেন আমাদের সাথে। সো আপনাদের এই ক্লাসগুলা কিন্তু আপনাদের প্রিপারেশনটা যেন হচ্ছে গিয়ে একদম কম্প্যাক্টলি কম সময়ের মধ্যে আপনি একটা কমপ্লিট এফেক্টিভ প্রিপারেশন নিতে পারেন ফর আ সাকসেসফুল রেজাল্ট ইন ইউর মিড টার্ম, সেটা কিন্তু আমরাই আপনাদের জন্য শিডিউল করে দিই। আপনাদের কাজটা শুধু থাকে লেগে থাকা, ক্লাসগুলা নিয়মিত করা এবং পরীক্ষাগুলা নিয়মিত দেয়া। অনেক আপাই আমরা জানি, আসলে সবাই গাইনির যারা ট্রেনিং করছে সবাই অত্যন্ত ব্যস্ত, আসলে খুবই মানে চ্যালেঞ্জিং হয়ে যায় নিজের জন্য একটু বইটা বের করে পড়তে বসা। সো এই যে যারা হচ্ছে কম সময়ে পান, একদম নিওনেট বাচ্চা, টডলার বাচ্চা, খুবই ছোট বাচ্চা, অথবা হচ্ছে গিয়ে বাসায় তেমন সাপোর্ট করার মতন কেউ নাই, আমাদের এত কম সময় থাকে হাতে যে পুরাটা সিলেবাস শেষ করাটা মানে খুবই কষ্টসাধ্য হয়ে যায়। দেখা যায় যে হচ্ছে এই কম সময়ে মনে হয় যে একটা ক্লাস করতেই এত সময় লেগে যাচ্ছে, আমি এটা পড়বো কখন, কমপ্লিট করব কখন। সো আপনি যখন মোটামুটি পড়ে, মোটামুটি পড়া হয়েছে, আপনার পরীক্ষা এসে পড়ছে, আপনি যাই পারেন, যতটুক পড়ছেন আপনি পরীক্ষাটা দেন। এটা আপনাদের প্রতি মানে আমার হচ্ছে একদম সাজেশন থাকবে, রিকোয়েস্ট থাকবে, যাই বলেন না কেন আপনি পরীক্ষাটা দিবেন। কারণ পরীক্ষাটা যখন আপনি দিবেন, আপনার হাতে তখন অটোমেটিক্যালি আপনি কয়েকটা প্র্যাকটিস করলে হাতে চলে আসবে যে আমার একটা 2 মার্কের কোয়েশ্চেনে কিভাবে আমি কতটুকু অ্যান্সার লিখবো, কতটুকু লিখলে মার্কস বেটার আসে, আমার একটা 3 মার্কের জন্য কতটুকু, অথবা 1 মার্কের জন্য আমি কতটুকু সময় দিব, কয় লাইন লিখবো, এগুলা কিন্তু আপনার প্র্যাকটিসের মাধ্যমেই আসে। আপনি যখন লিখবেন, আপনার মাথায় কিন্তু তখন ব্রেইন স্টর্মিং হবে, আপনি যতটুকু পড়ছেন ওখান থেকেই কিন্তু আপনি রিপ্রোডিউস করতে পারবেন। এবং আপনার পরীক্ষার হলে তখন কিন্তু দেখবেন যে আপনি অটোমেটিক্যালি একদম টাইম এবং হচ্ছে আপনার কন্টেন্ট দুইটাই একসাথে আপনি ম্যানেজ করে কমপ্লিট করে আসতে পারবেন। সো আমার তরফ থেকে আসলে এই ছিল আপনাদের জন্য আজকের কথাবার্তা, যে আসলে আপনি এই অল্প সময়, যতটুকু সময় বাকি আছে, অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে আপনার একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবেন ফর আপকামিং মিড টার্ম এক্সামিনেশন ডিসেম্বর 2026। আমি এই মুহূর্তে চলে যাব, ফেরত চলে যাব আমাদের সবার প্রিয় ডক্টর হাবিবা স্মৃতি আপুর কাছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য, এবং যারা পরীক্ষা দিবেন ডিসেম্বরে সবাইকে অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাবিহা আফরিন আপুকে। আপু অনেক সুন্দরভাবে আসলে বলে দিয়েছিলেন, আমিও শুনছিলাম আসলে কিভাবে বা এখন কেন এখনই প্রিপারেশন শুরু করা উচিত। আসলেই আমি আপনাদেরকে পরামর্শ দিব, বা আমরা সবাই আপনাদেরকে পরামর্শ দিব, প্লিজ আপুরা এখনই প্রিপারেশন শুরু করুন। কারণ শেষ মুহূর্তে, বিশ্বাস করেন, শেষ মুহূর্তে আপনার কাছে এত খারাপ লাগবে, মনে হবে যে ইস, একটু যদি আগে গাইডলাইন পেতাম বা একটু যদি আগে শুরু করতাম, হয়তো এবার পাশ হয়ে যেত। তাহলে আসলে আমাদের ব্যস্ততম সময়ের মধ্যেই কিন্তু আমাদের এই প্রিপারেশনটা নিতে হয়। আমরা কিন্তু এফসিপিএস পার্ট 1 বলেন বা ডিসিএনসি বলেন বা ডিপ্লোমা বলেন, এই যে এন্ট্রান্স পরীক্ষাগুলো দিয়েছিলাম, অনেক সময় কিন্তু গ্যাপ নিয়েছিলাম ক্যারিয়ারে, বা কোনো চাকরি করিনি, কোনো কিছু না করে পড়াশোনা করেছি। এখন কিন্তু সেই সময় নেই। আপনাকে ক্লাস ট্রেনিং এর মধ্য দিয়ে কিন্তু করতে হবে। এই জন্য আপনাকে একদম গদবাঁধা যে 15 দিন, 1 মাস, 2 মাস সময় দিব, যে এই সময়ের মধ্যে আপনি সব শেষ করবেন, সেটা কিন্তু আসলে পসিবল হয়ে ওঠে না। তাই 5 মাস সময় আছে, এই 5 মাস সময়কে আমাদের কাজে লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময়। তো এরকম 5 মাস সময়কে কাজে লাগে একজন ডক্টর আপু আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আপু 5 মাস সময়কে কাজে লাগিয়ে আপু সফলতা লাভ করেছেন। তো ডক্টর সাইদা তাসনিম রহমান আপুকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপু যাতে আপু কিভাবে আসলে পড়াশোনা করে বা আপুর সময়টায় 5 মাস সময় কিভাবে আপু প্রস্তুতিটা নিয়ে সফলতা অর্জন করেছেন, আপুর ফিলিংসটা আমাদের সাথে শেয়ার করবেন।
ডক্টর সাইদা তাসনিম রহমান আপু, আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম। যে আপনি আমাকে আপনাকে অনেক ধন্যবাদ, আর সাফি আপুকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন যেন আমি আমার এই যে 5 মাসের যে মানে আমি যে মিড টার্মের জন্য প্রস্তুতিটা নিয়েছি সেটা শেয়ার করার। আসলে সবার জার্নিটা একরকম না তো। আমার এই যে 5 মাসের জার্নিটা যেভাবে আর কি আমি পড়েছি এটা কিছুটা ডিফারেন্ট, কারণ হচ্ছে আমি 2024 সাল থেকে আমার ট্রেনিং ডিসকন্টিনিউ করলাম, মানে তখন আমি মিড টার্ম ওভাবে দিতে পারিনি। এরপরে হচ্ছে 24-এর পর থেকে আমার পুরা মানে 2 বছর আমার ট্রেনিং ডিসকন্টিনিউ। তো তখন যখন 26শে জানুয়ারিতে আমি চিন্তা করলাম যে আমি এখন মিড টার্ম এক্সাম দিব, তো আমার তো হচ্ছে অলরেডি আমি তো 2 বছর তো আমার কোনো হচ্ছে হসপিটালের সাথে ট্রেনিং এর সাথে তো ওরকম কোনো সম্পর্ক নেই। তো দেখা গেছে যে যেই জিনিসগুলো হয়তো বা অনেক সময় না পড়লেও হয়, সেই জিনিসগুলো আমার আমার আসলে পড়তে হয়েছে, কারণ যেহেতু আমি হসপিটালের সাথে নেই তো ছোট ছোট জিনিসও আমাকে পড়তে হয়েছে। আর 5 মাসের যে প্রিপারেশনটা ওইটাও যে আমার জন্য খুব ইজি ছিল ব্যাপারটা তা না, কারণ আমার ছোট একটা বাচ্চা আছে, আমার আমাকে ওইরকম হেল্প করার বা আমাকে সাপোর্ট করার ওইরকম কেউই নাই। তো দেখা গেছে যে আমার বাচ্চাকে 100% কমপ্লিট করে তারপরে আমার বই খুলতে হয়েছে। তো আমি পড়াটা এক্স্যাক্টলি শুরু করি জানুয়ারির মিড থেকে, মানে 15 জানুয়ারি থেকে। আমি তখন হচ্ছে জেনেসিসে আমি শুরুতে যখন হচ্ছে ট্রেনিং মানে ট্রেনিং এ থাকতে আমি আর কি জেনেসিসের আর কি একটা লেকচার মানে ব্যাচে ভর্তি হয়েছিলাম, তখন আর কি আমি কিছুটা ক্লাস করে আমি জেনেছিলাম যে কিভাবে পড়তে হয়, পড়ার সিস্টেমটা কি, নিয়মটা কি। তো এরপরে আমি যেটা করি আমি হচ্ছে আবার ভর্তি হই জেনেসিসে, প্লাস আমি এটার এক্সাম ব্যাচেও ভর্তি হই। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে এই 5 মাসে আমি জেনেসিসের যে এক্সামের রুটিনটা ছিল ওই রুটিনটা আমি ফলো করে পড়তাম। তো দেখা গেছে যে প্রত্যেক ওই রুটিনটার মধ্যে যে পরীক্ষাগুলো হতো সেই পরীক্ষাগুলো আমি মানে যতই যাই হোক না কেন আমি ওই পড়াগুলা, হয়তো বা এরকম হতো যে অনেক সময় আমি খুব ভালো করে যে পরীক্ষা দিতাম ব্যাপারটা এমন না, কিন্তু জেনেসিসের যে এক্সাম গুলা হতো আমি কখনো ওই এক্সাম গুলা মিস করিনি। আমার পড়া কমপ্লিট হোক না হোক যতটুকুই হোক আমি চেষ্টা করতাম যে ওই রুটিন ওয়াইজ আমি যেন একদম মানে খুব ভালোভাবে না পড়তে পারলেও যেন আমি পড়াটা রিডিং দিই, অ্যাটলিস্ট পড়াটা রিডিং দিয়ে আমি যেন এক্সামটায় বসি। তো এক্সাম দেওয়াতে আমার যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে, প্রথমে আমি যদি এসএকিউর কথা বলি, কারণ গাইনি এই মিড টার্মের যে রিটেনটা সেটা আসলে একটু কঠিন হয়। কঠিন হয় বলতে মানে আমি বলতে চাচ্ছি যে অনেক কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হয়। পার্ট 1-এ তো আমরা এসবিএ দিই, এরপরে তো আমাদের ওভাবে রিটেন কোয়েশ্চেন লেখার কোনো বা পরীক্ষা দেওয়ার কোনো মানে জায়গা থাকে না। প্রফের পরে আমাদের আবার বসতে হয় হচ্ছে মিড টার্মের রিটেনে। তো দেখা গেল যে রিটেন এক্সাম দিয়ে তো আসলে আমরা ওভাবে প্রস্তুত থাকি না আগে থেকে। তো আমি যেটা ওই জেনেসিস এর ওই রিটেন এক্সাম গুলা দেওয়াতে আমার যেটা সুবিধা হয়েছে যে ওখানে তো হচ্ছে বিসিপিএস স্টাইলই কোয়েশ্চেন হতো। তো দেখা গেছে যে আমি চেষ্টা করতাম যে আমি 40 মিনিটের মধ্যে আমি কোয়েশ্চেন গুলা লেখার। তো দেখা গেছে যে আমি 40 মিনিটের মধ্যে 5টা কোয়েশ্চেন থাকতো, 5টার মধ্যে আবার হচ্ছে 3টা করে ছোট ছোট কোয়েশ্চেন থাকতো। তো এভাবে করে টাইম ম্যানেজ করে যে কোয়েশ্চেন গুলো আমি যখন লিখতাম, তো এটাতে আমার একটা সুবিধা হয়েছে যে আমার টাইম ম্যানেজটা আর কি হয়েছে যে রিটেনে এতটুকু টাইমের মধ্যে আমাকে এই কোয়েশ্চেন গুলা লিখতে হবে। রিটেনে আসলে এত কোয়েশ্চেন থাকে, তো আগে থেকে যদি আমাদের প্রিপারেশন না থাকে যে কোয়েশ্চেন গুলা এই টাইমের মধ্যে আমাকে এত কয়টা কোয়েশ্চেন কমপ্লিট করতে হবে, তখন দেখা গেছে কি এক্সামে হচ্ছে হয়তো বা আমার প্রিপারেশন নাই, আমি এত তাড়াতাড়ি লিখতে পারলাম না, আমার হয়তো বা কোয়েশ্চেন আমাকে ছেড়ে দিয়ে আসতে হলো। কিন্তু মিড টার্মে আসলে কোয়েশ্চেন সবগুলো আনসার করতে হয়। মানে পাশ করার জন্য আমার কাছে মনে হয়েছে যে সবগুলা কোয়েশ্চেনকে অ্যাটলিস্ট টাচ করে অ্যান্সার করে আসলে হয়তো রিটেনে পাশ করার চান্সটা অনেক বেশি থাকে। তো আমার ওই যে জেনেসিস এক্সামটা দিয়ে এটা আমার একটা সুবিধা হয়েছে যে প্রথম একটা পড়ার রুটিন আমি পেয়েছি। ওই রুটিন ওয়াইজ হচ্ছে আমি ওই টপিক গুলা পড়তাম। তারপরে হচ্ছে ওই এক্সাম গুলো আমি দিতাম, এক্সাম গুলো দেওয়াতে আমার সুবিধা হয়েছে যে 40 মিনিটের মধ্যে আমার একটা করে গ্রুপ কমপ্লিট করা হয়ে যেত। তো দেখা গেছে যে আমি যখন নিজে মিড টার্ম দিতে বসছি, ও তখন আমার সেম হয়েছে যে রিটেনে এক্সাম লেখার পরেও আমার কাছে 15 মিনিট সময় ছিল যে আমি বসেছিলাম, আমি কোয়েশ্চেন দেখতেছিলাম যে আমি সব ঠিকঠাক মতন লিখে আসছি কিনা, কারণ ওই যে আমি বাসায় রিটেনটা অনেক প্র্যাকটিস করেছি এক্সাম গুলা দিয়ে দিয়ে।
তো এই ক্ষেত্রে আমার আর কি এই রিটেনে খুবই হেল্প হয়েছে। তারপরে হচ্ছে যে কোয়েশ্চেনের যে অ্যান্সার গুলা কিভাবে লিখতে হবে কিভাবে লিখতে না হবে এতটুকু আমি বুঝেছি যে এই কোয়েশ্চেনটার মার্ক 2, তাহলে তো আমাকে এতটুকু লিখতে হবে। এই কোয়েশ্চেনটার মার্ক 1, আমাকে এতটুকু লিখতে হবে। এই কোয়েশ্চেনটার মার্ক 3.5, আমাকে এতটুকু লিখতে হবে। এটা আমি তখন বুঝতে পেরেছি। প্লাস আমাদের দেখা গেছে যে এক্সামটা দেওয়ার দুই কয়েকদিন পরই হচ্ছে ওই মানে খাতাটা আর কি আপনার মানে নাম্বারটা আর কি আসতো, স্কোরটা যে আপনি এত নাম্বার পেয়েছেন। তো ওই জিনিসগুলাতে পরে আবার আবার মানে কারেক্ট আবার এসবিএ যে জিনিসগুলা ছিল, যে এসবিএ এর তো হচ্ছে আমি বুঝতে পারতাম যে এই টপিক গুলা আমার ভুল হয়েছে বা এটা আমার ঠিক হয়েছে। আবার দেখা গেছে যে সলভ ক্লাসটাও খুব তাড়াতাড়ি চলে আসতো। তো এইটার জন্য আমার যেটা সুবিধা হয়েছিল যে দেখা গেছে যে একটা কোয়েশ্চেন আমি হয়তো বা অনেক কিছু লিখেছি, কিন্তু মিড টার্মের ব্যাপারটা হচ্ছে কি মিড টার্মে তো ছোট ছোট কোয়েশ্চেন থাকে, টু দা পয়েন্টে আপনাকে ওই জিনিসটা লিখতে হয়। যেমন ধরেন যদি এরকম থাকে যে কোন যেমন কোন একটা টপিকে যেমন যদি এরকম থাকে যে সাইন সিমটম, তখন দেখা গেছে যে আপনাকে মার্কস দিয়ে রাখছে হচ্ছে 2 বা 2.5। তখন দেখা গেছে যে আমরা তো জানি যে যে কোনো একটা ডিজিজের অনেকগুলো সিমটম হয়তো বা আমরা পারি, অনেকগুলো সাইন হয়তো বা আমরা পারি, কিন্তু 2.5 মার্কস এর মধ্যে আমাকে সাইন সিমটম, তো আমি দেখা গেছে এক পেজ যদি আমি শুধু সিমটমই লিখি বা এক পেজ যদি আমি সাইনই লিখি, এত তো আমার দরকার নেই। তখন এক্সাক্ট ইম্পর্টেন্ট কোনটা ওই সিমটম 2টা আমি লিখে দিলাম, ইম্পর্টেন্ট সাইন কোনটা ওই পয়েন্টটা আমি লিখে দিলাম। মানে এটা করে দেখা গেছে যে এটার এই পয়েন্ট ওইটার এই পয়েন্ট, এটার জন্য এতটুকু লিখতে হবে ওইটার জন্য এতটুকু লিখতে হবে। এই জিনিসটা আসলে প্র্যাকটিস হয়ে গেছে। প্লাস আমাদের এক্সামের পরে যে একটা সলভ ক্লাস হতো, তখনও দেখা গেছে যে এমন হয়েছে যে কোন এক যেমন ডায়াবেটিস মেলাইটাসের তো ম্যাটারনাল অনেক ধরনের কমপ্লিকেশন থাকে, ফিটাল অনেক ধরনের কমপ্লিকেশন থাকে। তো দেখা গেছে 1 থেকে 10, তো আমাদের দত্ত বইতে অনেক কমপ্লিকেশনের বক্স বক্স করা। এখন আমার কাছে মার্কস মাত্র 2, তো দেখা গেল আমি যদি সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কমপ্লিকেশন গুলা হয় মাদারের 2টা ফিটালের 2টা এভাবে করে লিখে দিলাম, তখন কিন্তু যে খাতাটা দেখবে সে দেখে ওইখানে তার মনে হবে যে না সে জেনে লিখেছে। তো দেখা গেছে যে ওই কোয়েশ্চেনটায় 2 থাকলে হয়তো বা আমাকে 2 দিয়ে দিবে। তো এই জিনিসটা যেমন জেনেসিসের যে সলভ ক্লাসটা ছিল ওইটা থেকে আমাকে আমি হেল্প পেয়েছি। যেমন দেখা গেছে যে এরকম আমি লিখছি ঠিকই, কিন্তু আমি ওই পয়েন্টটা ঠিক মতন লিখিনি। কিন্তু জেনেসিসে যখন ওই যে সলভ ক্লাসে বলতো যে এই পয়েন্টটা আপনাকে লিখতে হবে এই পয়েন্টটা লিখতে হবে, তখন বুঝতে পারলাম যে ও আচ্ছা এটার এই পয়েন্টটাই শুধু আমাকে লিখলে হবে, আমাকে শুধু শুধু এত টাইম খরচ করে এত ইলাবোরেট করে লেখার মতন কিছু নেই। তারপরে হচ্ছে যেমন কোয়েশ্চেনের কিছু এরকম ছিল যে যেমন টিবিএস এ আপনি কি ফাইন্ডিং পাবেন, এন্ডোমেট্রিওসিস আপনি টিবিএস এ কি ফাইন্ডিংস পাবেন, বা হচ্ছে এন্ডোমেট্রিওসিস কে আপনি হচ্ছে পিআইডি থেকে বা উম, কি বলে পিআইডি থেকে অথবা ফাইব্রয়েড থেকে অ্যাডিনোমায়োসিস কে আপনি কিভাবে মানে ডিফারেন্সিয়েট করবেন। তো এই যে পয়েন্ট গুলা ছিল ওখানেও দেখা গেছে যে একদম সিলেক্টিভ 1টা 2টা কথা হয়তো বা উম মানে মেইন ইম্পর্টেন্ট কথা, অনেক কিছু তো লিখলে তো অনেক কিছু লেখা যায় কিন্তু 1টা 2টা কথা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ওইটা যেমন ধরেন আমি ওভাবে করে লিখতে পেরেছি, বুঝতে পেরেছি যে এখান থেকে এতটুকু লিখতে হবে, এটাতে আর কি আমার খুব সুবিধা হয়েছে। এভাবে দেখা গেল যে রিটেনের একটা প্রিপারেশন আমার ছিল। তারপরে আসি যে এসবি এর ব্যাপারটা। এসবি এর জন্য তো দেখা গেছে যে মানে রিডিং করতে হয়, অনেক পড়তে হয়। তো আসলে তো আমাদের কাছে এত মানে স্পেশালি আমার তো এত পড়ার জন্য এত লং টাইম তো নাই যে আমি একটানা 5-6 ঘন্টা পড়বো। আমি আমার সবকিছুর ফাঁকে ফাঁকে আসলে ম্যানেজ করে করে 1 ঘন্টা কখনো আধা ঘন্টা 2 ঘন্টা এভাবে করে সারাদিনে 24 ঘন্টায় দেখা গেছে একটু একটু করে টাইম ম্যানেজ করে করে হয়তো বা আমি 4-5 ঘন্টা পড়তে পেরেছি। কিন্তু একটানা কখনোই সম্ভব না, দেখা গেল আধা ঘন্টা সকালে আধা ঘন্টা বিকালে, রাত 3টার পরে 2 ঘন্টা, মানে এইভাবে করে আসলে আমাকে পড়তে হয়েছে। তো ওই টাইমে যেটা যে এসবিএ তে তো এত রিডিং করা আমার পক্ষে সম্ভব না। তো কি পড়বো কোন টপিকটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট, দেখা গেল যে আমি এসবিএ তো আমি পড়তাম না, আমি দেখা গেছে রিটেনের এই কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট এগুলো পড়ে আমি এক্সাম দিই। তখন যখন আমি এক্সাম দিতাম তখন ওই যে এসবি এর কোয়েশ্চেন গুলো আসতো, তো দেখা গেল যে এসবি এর কোয়েশ্চেন গুলা হয়তো বা আমার রিটেনে যে পড়া ওই মধ্যেই আসলে দেখা গেছে যে 60% হয়ে গেছে।
পড়া। এরপরে যে আউট পড়াটা ছিল যে হ্যাঁ এই টপিকটা থেকে এতটুকু পড়তে হবে, এইটা থেকে এতটুকু পড়তে হবে, ওইটা যেমন ওই যে আমি যখন এক্সাম দিতাম দেখতাম যে এই কোয়েশ্চেনটা তো আমি কিছুই পারলাম না, কেন পারলাম না, ও আচ্ছা এই কোয়েশ্চেনটা এই জায়গাটা থেকে আসছে, আচ্ছা আমি এই জায়গাটা একটু পড়ি, এই কোয়েশ্চেনটা ওই জায়গাটা থেকে আসছে, আচ্ছা আমি ওই জায়গাটা একটু পড়ি। এভাবে করে আমার যেমন এসবি এর পোর্শনটাও কমপ্লিট হয়েছে। এরপরে আসবো হচ্ছে অসপি। অসপির ব্যাপারটা যেটা থাকে, প্রথমে তো হচ্ছে রিটেন পাস করতে হয়, রিটেন পাস করার পর 2-3 দিন পরেই দেখা গেল যে আপনার রেজাল্ট দিল রিটেনের, তার 3 দিন পরে বা 2 দিন পরেই হচ্ছে আপনার অসপি পরীক্ষা। তো দেখা যায় কি আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি রিটেন দিছি, দেওয়ার পরে এখন হ্যাঁ আমার রিটেনটা এসিকিউটা আমার মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু এসবিএটা যে আমার খুব ভালো হয়েছিল ব্যাপারটা তা না। তো আমি সত্যি কথা বলতে আমি নিজে কনফিউজ ছিলাম যে আমি কি পাশ করব কি করব না রিটেনে। তো তখন মনে হয়েছে এখন অসপি পড়া শুরু করবো, আমাদের তো আগে ডেট দিয়েছিল যে আমার এরকম 15-16 হচ্ছে রিটেন হবে, আর অসপি হবে হচ্ছে 25 তারিখে। কিন্তু দেখা গেছে যে আমি চিন্তা করতাম যে আমি কি অসপিতে পাশ করব কি পাশ করব না, আমি কি অসপি এখন পড়বো কি পড়বো না, এরকম একটা কনফিউশন আমার মধ্যে ছিল। তো আমি আসলে অসপির জন্য মানে বই টই কিনে রাখলেও আমি ওভাবে পড়তে বসি নাই, কারণ হচ্ছে ওই যে রিটেনের রেজাল্ট না দেখে পড়বো না ব্যাপারটা আমার মধ্যে এমন ছিল। তো যেদিন রিটেনের রেজাল্ট দিল তার 2-3 দিন পরেই হচ্ছে অসপি পরীক্ষা। তো অসপিতে অনেক অনেক পড়া, মানে প্রসিডিওর স্টেশন তো আছে, প্রসিডিওর স্টেশন আর কাউন্সিলিং স্টেশন পড়তে পড়তেই মনে হয় যে 3 দিন পার হয়ে যাবে, ওগুলা পড়ো রিভিশন করো, ব্যাপারটা এরকম ছিল। তো দেখা গেছে যে অসপিতে আমাদের হচ্ছে মানে প্রসিডিওর কাউন্সিলিং এর ছাড়াও আরো অনেক ধরনের স্টেশন থাকে, যেটা সাবিহা আপু কিছুক্ষণ আগে বলেছে, যেমন কোন একটা টপিক থেকে একটা করে কোয়েশ্চেন থাকে, যেমন আমাদের ছিল যে এরকম হচ্ছে হাইপারটেনসিভ পেশেন্টের ল্যাবেটারি ইনজেক্টেবল ডোজ কি, ওই ডোজটা যেমন আসছিল। তারপরে হচ্ছে সেপ্টেড ইউটেরাস, একটা কোয়েশ্চেনে আমাদের সেপ্টেড ইউটেরাসের একটা ছবি দেওয়া ছিল, তো ওইটার আইডেন্টিফিকেশন কি, তো এরকম কিছু কোয়েশ্চেন থাকে। তো আমার অস্পির ব্যাপারে আমার যেটা সুবিধা হয়েছিল সেটা হচ্ছে আমি পড়াটা অস্পির দেরিতে শুরু করলেও দেখা গেছে ওই টাইমে আমি শুধু ওই যে কাউন্সিলিং আর প্রসিডিউর ওই স্টেশনই পড়েছি, বাকি জিনিসগুলো আমি ওভাবে আমার পড়তে হয় নাই। কারণ হচ্ছে জেনেসিসে যে আমাদের এক্সাম ব্যাচটা ছিল, ওই এক্সামে আমাদের যে কোয়েশ্চেন গুলা ছিল ওগুলো এমন ছিল, প্রথমে এসবিএ, তারপর এসএকিউ, তারপরে অসপি। তো দেখা গেছে যে ওখানে এরকম 10টা কোয়েশ্চেনের মতন থাকতো এসবিএ তে, 5টা কোয়েশ্চেন থাকতো এসিকিউ তে, আর 2-3টা কোয়েশ্চেন থাকতো হচ্ছে অসপির জন্য। তো দেখা গেল যে এই যে আপু যেহেতু ফাইব্রয়েড বললো তাই আমি ফাইব্রয়েডই বলতেছি, যে দেখা গেছে যে এরকম ফাইব্রয়েড টিউটেরাসের টপিক, মানে টপিকের যে দিন কোয়েশ্চেনটা ছিল ওই দিন হচ্ছে এরকম ছিল যে এসবিএসিকিউর সাথে হয়তো বা আমাদের একটা ছবি ছিল, যে একটা ছবি দেওয়া আছে এটা কোন ধরনের ফাইব্রয়েড, এটার ম্যানেজমেন্ট কি, এটার কি, মানে অসপি রিলেটেড যে কোয়েশ্চেন গুলো। তো ওই রকম কোয়েশ্চেন থাকাতে যখন আমি হচ্ছে জেনেসিসের এক্সাম ব্যাচ মানে এক্সামের জন্য প্রিপারেশনটা নিতাম, তখন আমি যেমন ভাগ করেই পড়তাম যে এতটুকু আমি মানে রিটেনের জন্য পড়বো, আর এই ছবিগুলা একটু দেখি, ছবিগুলা হচ্ছে যেহেতু আমাদের কোয়েশ্চেন দিতেছে তাহলে এগুলোতে এসবি এর জন্য অসপির জন্য ইম্পর্টেন্ট। তো তখন দেখা গেছে যে আমি ওই ছবিটা দেখতাম, ওই ছবিটা পড়তাম, ওইটা। তো এভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টারের দেখা গেছে যে আমার প্রত্যেকটা চ্যাপ্টারই হচ্ছে যে কি ছবি আছে, আল্ট্রাসোনোগ্রাফিতে ছবিগুলা দেখতে কেমন হয় আমার, তারপরে হচ্ছে আর কি কি ছবি আছে, এই ছবিগুলা প্রত্যেকটা ছবির মধ্যে নিচে কি লেখা, এটার সাথে কি রিলেটেড কোয়েশ্চেন থাকতে পারে, তো ওগুলা যেমন তখন আমি এভাবে পড়েছি। তো এটাতে আমার যেটা সুবিধা হয়েছে যে আমার অসপির আগে যে প্রসিডিউর আর কাউন্সিলিং এর বাইরে আমি আর কিছুই পড়ি নাই, কারণ এগুলা ওইটার মধ্যেই আসলে আমার আগেই আর কি আমি যখন প্রিপারেশন নিয়েছি একসাথে কমপ্লিট হয়ে গেছে। তো এই আর কি। তো আমি এটাই বলবো যে আসলে আমার জার্নিটার মধ্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি একটা রুটিন ফলো করতাম। রুটিনটা হচ্ছে আমি ওই এক্সাম ব্যাচের যে রুটিনটা ছিল, ওই যেই তারিখে যে এক্সামটা হতো আমি চেষ্টা করতাম যে যেদিন এক্সাম তার ওই দিন সকালের মধ্যে আমি আমার পড়া কমপ্লিট করতাম। হ্যাঁ কখনো কখনো আমি খুব ভালো করে পড়া কমপ্লিট করতে পারতাম, কখনো কখনো আমি খুব একটা ভালো পড়তে পারতাম না, আমি জাস্ট রিডিং পড়তাম কোনোভাবে। দেখা গেছে যে উম কাজের ফাঁকে রিডিং পড়তেছি, অথবা হচ্ছে মোবাইলে আমি একটু লেকচারটা শুনতেছি আর কোন একটা কাজ করতেছি, এইভাবে করে আসলে আমি রিটেনটা আর কি
পড়েছি আসলে। তো ওভাবে করে দেখা গেছে যে আমি এক্সামের দিন সকালের মধ্যে আমার প্রত্যেকটা টপিক একবার করে রিডিং হলেও পড়া হয়ে যেত। তারপরে আমি এক্সামটা দিতাম। এক্সামটা আমি খুব একদম মানে ভালো মতন আমি অনলাইনে এক্সামটা দিতাম, কিন্তু আমি আমার ওই যে রুমে একদম একা বসে যেভাবে আসলে এক্সাম দেয়, বই টই থাকে না আশেপাশে, ওভাবে করে আমি চেষ্টা করতাম যে আমি যেন একদম ঠিক মতন টাইম মেনটেন করে এক্সামটা দিই। তারপর এক্সাম দিয়ে আমি হচ্ছে এরপরে 2 দিন পরেই একটা সলভ ক্লাস আমাদের দিত। তো ওই সলভ ক্লাসটা আমি খুব ভালো করে করতাম, একদম বসে খুব ভালো করে করতাম, কি পয়েন্ট বলতেছে না পয়েন্ট বলতেছে সব খেয়াল করতাম। এরপরে আমি আবার ওই জিনিসগুলো আবার একটু দেখতাম যে এটা এটা আমি ভুল করেছি, এই জিনিসটা আমি একটু দেখি। তখন তখন আমি দেখে ফেলতাম। তো ওভাবে করে আমার আসলে প্রিপারেশনটা মানে মোটামুটি ভালো মতন নিতে পেরেছি। আর এরপরে এক্সামেও আমার এটা সুবিধা হয়েছে যে আমার রিটেনে ওই যে আমি বললাম যে আমি 15 মিনিট আগে আমার এসে কিউ লেখা সব শেষ হয়ে গেছে, আমি বসেছিলাম। তো এই টাইম ম্যানেজমেন্টের কারণে আমার লেখাটাও মানে আমি তাড়াতাড়িও সব কোয়েশ্চেন টাচ করে লিখতে পেরেছি, কমপ্লিট করতে পেরেছি। আবার অস্পিতেও যেমন হচ্ছে আমার অস্পিটাও এই পড়ার মধ্যে কভার হয়ে গেছে, পরে আমার আর ওভাবে কিছু পড়তে হয় নাই। আমার জাস্ট হচ্ছে প্রসিডিউর আর কাউন্সিলিংটা পড়ে আমি আসলে এক্সামে গিয়েছি। তো এভাবেই ছিল আসলে আমার প্রিপারেশনটা, আমি এভাবেই আসলে পড়েছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাইদা তাসনিম রহমান আপুকে। আপু অনেক সুন্দরভাবে আসলে আপুর জার্নিটা শেয়ার করছেন। আর আপুর কথা শুনে মনে হচ্ছিল যে আপু অনেক রেগুলার, আলহামদুলিল্লাহ। আপু খুব রেগুলারিটি মেনটেন করেছে। আপু কিন্তু বারবারই একটা জিনিস হাইলাইট করছিলেন যে রেগুলারিটি, আপু রেগুলারলি পরীক্ষা দিয়েছেন। তো আপনাদের সবার উদ্দেশ্যে বলবো, যদি আপনাদের টার্গেট থাকে ডিসেম্বর 2026-এ মিড টার্ম পরীক্ষা, তাহলে কিন্তু এখন আর বসে থাকার সময় নেই। এখন যেহেতু অগাস্ট মাস শুরু হয়ে গিয়েছে, তো আপনারা প্লিজ প্রিপারেশন শুরু করুন। তো প্রিপারেশন শুরু করার জন্য আপনারা যেটা জানতে চাচ্ছিলেন, অলরেডি সাবিহা আপু বলে গিয়েছেন যে প্রিপারেশন শুরু করার জন্য আপনাদের জন্য আমাদের কাছে আছে রেগুলার ব্যাচ 2। আপনি রেগুলার ব্যাচ 2 এর সাথে যুক্ত হয়ে আপনার কমপ্লিট একটা প্রিপারেশন নিতে পারবেন। অস্কি নিয়েও কোনো ভয়ের কারণ নেই। আপনার এই রিটেনের সাথেই কিন্তু আমরা প্রতিটা কোশ্চেনে কিন্তু অস্কে 2টা করে কোশ্চেন দিয়ে থাকি, অস্পে 2টা করে কোশ্চেন দিয়ে থাকি। এতে সুবিধা কি হয়? এতে সুবিধা হয় আপনার অস্পে কিন্তু ছোট ছোট প্রিপারেশন হয়ে যায়। যেমন ফাইব্রয়েড ইউটারাস বলেন, মোলার প্রেগনেন্সি বলেন, মাল্টিপল প্রেগনেন্সি বলেন, এগুলো থেকেও কিন্তু অস্পির কোশ্চেন আসতে পারে। তাহলে অস্পির কোশ্চেনের টপিক কিন্তু ভিন্ন না। এগুলোর মধ্যেই হয়তো এগুলোর মধ্যে এক একটা জায়গা থেকে অস্পি আসবে, কোনো জায়গা থেকে এসিকিউ আসবে। তাহলে অস্পির যদি আপনি একই সাথে প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু দিন শেষে আপুর মতো যে কথাটা বলবো যে আপু আসলে রিটেনের রেজাল্টের পরে প্রিপারেশন শুরু করেও কিন্তু আলহামদুলিল্লাহ পাশ করেছে। কেন? কারণ আপু এই যে রেগুলার পরীক্ষা দিয়েছে, রেগুলার পরীক্ষায় কিন্তু 2টা করে অস্পির কোশ্চেন উনি সলভ করেছেন। এতে কিন্তু আসলে আলাদাভাবে ওনার প্রিপারেশন নেওয়ার দরকারই নেই। তো অস্পির জন্য অস্কের জন্য কিন্তু আমাদের আলাদা ক্লাসও থাকে। আপনি রেগুলার ব্যাচ 2-তে যদি যুক্ত হন, তাহলে এই আলাদা ক্লাসগুলোতেও আপনি পাবেন। এই ক্লাসগুলো করলে দেখবেন যে আপনার শুধু রিটেন কেন, অস্কি সবকিছুর একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। আলটিমেটলি মিড টার্মে একটা কমপ্লিট প্রিপারেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ, আপনি রেগুলার ব্যাচ 2 এর সাথে যুক্ত হয়ে। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জেনেসিসে। আপনারা চেষ্টা করবেন প্রস্তুতি এখনই শুরু করার জন্য। যদি ডিসেম্বর 26-এ আপনার পরীক্ষা হয়, তাহলে এর পরে আসলে দেরি করার আসলে সুযোগ নেই আর সময়ও নেই। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, আপনারা আমাদেরকে কোয়েরি করতে পারেন। এছাড়াও যদি আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো সেশন। আসসালামু আলাইকুম সবাই।